ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, বিভিন্ন জেলার টার্মিনালে ভিড়। নৌ ও রেলপথে চাপ থাকলেও নেই ভোগান্তি। মহা অষ্টমী স্নানে লাঙ্গল বন্দে দেশ বিদেশের লাখো পুণ্যার্থী। দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য স্নান। মিনি চিড়িয়াখানার অনেকে প্রাণী পাচার ও বেচাকেনায় জড়িত। অভিযান চালাচ্ছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সমগ্র বাংলাদেশে, সঙ্গে আছে সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। রাজশাহীতে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা ও পুলিশের উপর হামলার ঘটনায় বাগমারা থানায় দুটি মামলা দায়ের হয়েছে। এই দুটি মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত 1200 জনকে। এছাড়া গণপিটুনিতে এক তরুণ নিহতের ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার নওগাঁর গোয়ালবাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজশাহী রানশি বাজারে মাছ বিক্রি করতে যান। বিকেলের দিকে পাশের চায়ের দোকানে বসে টাকা গোনার সময় একই গ্রামের আমিনুল ইসলাম রাজ্জাকের কাছে 1000 টাকা চাঁদা দাবি করেন। না পেয়ে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলে মারা যান রাজ্জাক। অভিযুক্ত আমিনুল পালিয়ে মুন্সিবাড়ি গ্রামের এক বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় আশেপাশের প্রায় 1500 মানুষ ঘর থেকে আমিনুলকে বের করে পুলিশের সামনেই পিটিয়ে হত্যা করে। পারেনি পুলিশ আলছে, পুলিশের হাত দিয়েছে, পুলিশে বাঁচাবার পারেনি। মানে পুলিশের থেকে পুলিশক যখন ওরা আঘাত করবার লাগছে, পুলিশ তো বাঁচালে। আমার ভাই ওই বাজারে গেছে, বাজারে যায় ওই টাকা গুনতে চাঁচটলে, এখানে অস্ত্র বের করে এখানে একবারে মেরে দিছে। পুলিশ জানায় অভিযুক্ত আমিনুলকে বাঁচাতে গিয়ে উত্তেজিত জনতার হাতে বেশ কয়েকজন পুলিশ আহত হন। এ ঘটনায় মাছ ব্যবসায়ীকে হত্যা ও পুলিশের উপর হামলার ঘটনায় বাগমারা থানায় দুটি মামলা হয়েছে। নিহত আব্দুর রাজ্জাকের ভাই একটু বাদী হয়েছে, আর আরেকটিতে হচ্ছে আপনার আব্দুল গনি চৌধুরী, আমাদের এসআই গনি চৌধুরী। আসামি অজ্ঞাতনামা 1000 থেকে 1200 জন। গণপিটুনিতে নিহত আমিনুল মাদকাসক্ত ছিলেন বলে দাবি তার পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে ছুরিকাঘাতে নিহত মাছ ব্যবসায়ী ও গণপিটুনিতে নিহত তরুণের বাড়ি নওগাঁতে। চাঁদার দাবিতে 2 হত্যাকাণ্ড ঘিরে 2 পরিবারের শোকের মাতম। এই নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আর পুলিশ এই মামলার বিষয়ে কি জানিয়েছে? আমি সকাল 10টার দিকে এই 2টি পরিবারে আমি গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি যে 2টি পরিবারে কিন্তু এখন শোকের মাধ্যম চলছে। বিশেষ করে আমি যদি আপনাকে মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের পরিবারের কথা বলি, সেটি কিন্তু তারা 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে সে কিন্তু একদম ছোট। সে কিন্তু আপনার কৃষিকাজের পাশাপাশি মাছের ব্যবসা করত এবং গ্রামে তার এক সুনাম আছে, এলাকায় সুনাম আছে। সে কখনো কারোর সঙ্গে কোনো বিরোধই করেন না, একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। অপরপক্ষে একই গ্রামের, অর্থাৎ গোয়ালবাড়ি গ্রামের একই গ্রামের অপর একটি পাড়ার ছেলে হচ্ছে আমিনুল ইসলাম। 2 বছর আগে সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং এরপরে সে বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়ে। সে প্রতিদিন গাঁজা, চোরস, বিভিন্ন মাদক সেবনের পাশাপাশি নারী নির্যাতন সহ অসংখ্য অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আর আমি যদি ঘটনার কথা বলি, গতকাল কিন্তু বিকেলবেলা সে এই রাজ্জাকের কাছ থেকে 1000 টাকা দাবি করে। রাজ্জাক গ্রামের একজন ছেলে হিসাবে সে 150 টাকা বের করে দেয়। তার কথা ছিল যে আমাকে 1000 টাকাই দিতে হবে। সে দিতে অস্বীকার করলে তার কাছে থাকা একটা ছুরি দিয়ে বুকে আঘাত করে এবং ঘটনাস্থলেই কিন্তু রাজ্জাক মারা যায়। এরপরে সে কিন্তু দৌড়ে গিয়ে পাশে ওই গ্রামেরই, অর্থাৎ হচ্ছে বাগমারার আপনার শিবাড়ি এলাকার একটি রশিদের বাড়িতে গিয়ে সে আশ্রয় নেয় এবং সেখানে কিন্তু এলাকাবাসী, ওই গ্রামের লোকজন তাকে কিন্তু সেভ করার চেষ্টা করে। কিন্তু এলাকার বিশেষ করে রাজ্জাকের পরিবারের বা রাজ্জাকের গ্রামের লোকজন এবং বাজারের লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং তারা 1 থেকে 1500 মানুষ একসঙ্গে লাঠিসোঁটা নিয়ে গিয়ে আপনার কিন্তু ওই রশিদের বাড়ি ঘেরাও করে তাকে কিন্তু বের করে আনে। এই সময় কিন্তু পুলিশ ছিল, পুলিশ কিন্তু বিষয়টি কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং আমিনুলকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু হাজার হাজার মানুষের কাছে পুলিশ ওইখানে আপনি কুলে উঠতে পারেনি এবং এক পর্যায়ে তারা লাঠি দিয়ে পিটিয়ে কিন্তু সেখানে তাকে হত্যা করেছে। এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা হয় বাগমারা থানার ওসি তহিদুল ইসলামের সঙ্গে। তিনি যেটা জানিয়েছেন যে আমার পুলিশ
কিন্তু চেষ্টা করেছে তাকে বাঁচানোর, কিন্তু আসলে এত উত্তেজিত ছিল জনতা যে এটা সম্ভব হয়নি মাত্র গুটিকত পুলিশ সদস্যের দ্বারা তাকে রক্ষা করার। তিনি বলেন যে এই ঘটনার পরে পৃথক 2টি মামলা হয়েছে। একটি মামলা হয়েছে আপনার রাজ্জাককে হত্যার জন্য এবং এটি হত্যা মামলা হয়েছে, আর আরেকটি মামলা হয়েছে আমিনুলকে গণপিটুনি দিয়ে হত্যা এবং পুলিশের উপরে হামলার জন্য। এই 2টি মামলা কিন্তু আজকে রেকর্ড করা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে বিষয়টি তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে যারা অপরাধী এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি তথ্য জানিয়ে আমি শেষ করব, এখানে রাজ্জাকের পরিবারের লোকজন যেটি দাবি করেছেন যে আসলে এই পরিবারটি মানে অসহায় অবস্থায় আছে। রাজ্জাকের একটি 7 বছরই বয়সী মেয়ে আছে, সে মেয়েটির ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। তারা এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি সহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে দাবি করেছেন তারা যেন সুবিচার পান। এই ছিল আমার কাছে নওগাঁর এই 2টি হত্যাকাণ্ডের সবশেষ পরিস্থিতি। নওগাঁ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদিকুল ইসলাম। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। এ কারণে বিভিন্ন জেলার টার্মিনালগুলোতে ভিড় করছে মানুষ। চাপ বেশি থাকলেও সড়ক, নৌ ও রেলপথে ভোগান্তি নেই। এবার ঈদ যাত্রায় স্বস্তিতে খুশি তারা। রোববার খুলছে অফিস আদালত, সেজন্য রাজধানীতে ফিরছে কর্মজীবীরা। এর চাপ পড়েছে সব জেলায়। বগুড়া ঢাকা রুটের 250 বাসের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এতে তাৎক্ষণিক যাত্রীদের পড়তে হয় সংকটে। অন্যান্য ঈদে যেরকম যানজট ছিল, এবার ঈদে নির্বিঘ্নে আমরা যাতায়াত করতেছি। আমি ঈদের পরে 2-3 বার ঢাকা আপ ডাউন করছি, রাস্তায় কোনো যানজট পাইনি। যমুনার পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে বাসের চাপ, তবে নেই যানজট ও ভোগান্তি। গাজীপুরেও গাড়ির চাপ তুলনামূলক কম দেখা গেছে। সাভারেও মহাসড়কে ভোগান্তি ছাড়াই রাজধানীতে ঢুকছে যানবাহন। আসলাম ময়মনসিংহ থেকে, রাস্তার অবস্থা ভালোই, যানজট খুবই কম। যানজট মনে হয় নাই, একদম ক্লিয়ার রাস্তাঘাটে, এখন কোনো যানজট নাই। আগে যেরকম ছিল এখন এরকম নাই, অনেক পরিবর্তন। এদিকে শরীয়তপুরে জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে নেই যানজট। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা স্কটের মাধ্যমে আমাদের থানা এলাকা পার করে দিয়েছি, যার কারণে গত রমজান মাসে কোথাও কোনো চুরি ডাকাতি ছিনতাইয়ের এরকম কোনো ঘটনা ঘটেনি। ভোগান্তি নেই দৌলতিয়া পাটুরিয়া ফেরিঘাটে। এছাড়া চাঁদপুর, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন ঘাট থেকে যথাসময়ে ছেড়েছে লঞ্চ। সাদিকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শনিবার রাজধানীর ব্যস্ততম পয়েন্ট, বিশেষ করে কমলাপুর রেল স্টেশনে ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীরা বলছেন গতবারের তুলনায় এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তির। রেল কর্তৃপক্ষ বলছে নিরবচ্ছিন্ন যাত্রী সেবা দিচ্ছে 70 জোড়া ট্রেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসনাইন তুষার পরিবার নিয়ে ঈদ উদযাপন শেষে ফিরেছেন ঢাকায়। জানালেন এবারের রেলের ঈদযাত্রার স্বস্তির খবর। টাইম নিয়ে ছাড়ছে, 2-4-5 মিনিট প্লাস মাইনাস ছিল, কিন্তু খুব একটা যে ডিলে হয়েছে বা বিলম্ব হয়েছে ওরকম কিছু না। ওভারঅল আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আর কি। আর আগামীকাল যেহেতু অফিস শুরু, তো আজকে যেমনি হোক ব্যাক করতে হয়েছে। কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী বোঝাই করে ট্রেন ফিরছে ব্যস্ত নগরীতে। ঈদে প্রিয়জনের সঙ্গে কাটানো ভালো মুহূর্ত নিয়ে রাজধানীতে ফিরছেন সাধারণ মানুষ। কোনো ঝাক্কি ঝামেলা ছাড়াই নিরাপদে ফিরতে পেরে খুশি যাত্রীরা। রাইট টাইমে ছেড়েছে, আজকে আসলাম 5 তারিখ, রাইট টাইমে পৌঁছেছি। চট্টগ্রাম থেকেও রাইট টাইমে ছেড়েছে, কোনো সমস্যা হয়নি। এই জার্নি আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট ঈদ জার্নি এভার আই হ্যাভ ফেসড। ট্রেনের পরিবেশ ভালো ছিল, ট্রেন পরিষ্কার ছিল, আমরা বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে ফিরেছি আলহামদুলিল্লাহ। যাওয়া আসার মধ্যে যে হ্যাসেলটা এবং যে কষ্টটা হতো পরিবার পরিজন নিয়ে, তো এবারের ঈদ জার্নিটা অনেক স্মুথ হয়েছে এবং ছুটিটার কারণে খুব ভালো এনজয় করতে পেরেছি। রেল কর্তৃপক্ষ বলছে এবারের ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে প্রস্তুত ছিল রেলের সকল ইউনিট। অনলাইনে টিকিট নিশ্চিত করা ও ট্রেনের শিডিউল বিপর্যয় এড়াতে ছিল বাড়তি নজরদারি। সব ট্রেনেই প্রায় সঠিক সময় গেছে, ইন্ডিফোর্ডের জন্য হয়তো 5-10 মিনিট লেট গেছে। সারাদিনে আমাদের প্রতিদিনের মতোই 43টা আন্তনগর ট্রেন আর 27টা মেল এক্সপ্রেস কমিউটার ও স্পেশাল ট্রেন যাবে এবং আসবে। টোটাল 70টা ট্রেন আসবে এবং যাবে। ঈদে দীর্ঘ ছুটি থাকার কারণে গত কয়েকদিন ধরে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। তবে যারা ঈদে বাড়ি যেতে পারেননি এমন অনেককে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা ছাড়তে দেখা গেছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে মহাষ্টমীর পুণ্যস্নান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহা অষ্টমী স্নানে সামিল হন হিন্দু ধর্মাবলম্বীরা। দেশ বিদেশের লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে ৩ কিলোমিটার এলাকা। পুণ্য স্নান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এখানে কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে। পাপ মোচন ও পুণ্য লাভের আশায় সিরাজগঞ্জে যমুনা নদীতে স্নান করেন ভক্তরা। পরে পুষ্পাঞ্জলি দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন। এখানে আসছি আমরা চান করতে, অষ্টমী চান করতে। অষ্টমী চান করলে পূর্ণ লাভ হয়। দেশের জন্য, নিজের পরিবারের জন্য সবার মঙ্গল প্রার্থনার্থে স্নান করেছি। দূর দূরান্ত থেকে অনেক লোকজন আছে, অনেক ভক্তবৃন্দ আসছে। এই পূর্ণস্থিতি স্নানের জন্য আমরা সবাই সবার মঙ্গল কামনা করি। বরিশালে ঐতিহ্যবাহী দুর্গাসাগরে হয়েছে পুণ্য স্নান। উৎসবে যোগ দিতে দুর্গাসাগর পারে জড়ো হন হাজারো ভক্ত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমরা সবাই যেন ভালো থাকি। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, আমরা প্রতি বছর এখানে আসি আমাদের পাপ মোচনের জন্য। ব্রহ্মপুত্রের স্নানের যে পুণ্যটা আসে, সেই পুণ্যটাই আপনার এইখানে অর্জন করবে। জামালপুরে ব্রহ্মপুত্রের দক্ষিণ প্রান্তে অষ্টমীর স্নান করেন হাজারো পুণ্যার্থী। পরিণত হয় ভক্তদের মিলন মেলায়। কিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জে অংশ নিয়েছে হাজারো পুণ্যার্থী। চাঁদপুরে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুণ্য স্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। গঙ্গা স্নানকালে তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে বিনোদন কেন্দ্রের নামে মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণী প্রদর্শন নিষিদ্ধ। সারা দেশে নামে বেনামে চলা বিনোদন কেন্দ্রে ভাল্লুক, মায়া হরিণ, রাজধনেশ সহ বিলুপ্ত প্রায় প্রাণী উদ্ধারে অভিযান চলছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, বিভিন্ন জেলার মিনি চিড়িয়াখানার অনেকেই প্রাণী পাচার ও বেচাকেনায় জড়িত। 11 ফেব্রুয়ারি দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অবৈধ চিড়িয়াখানা থেকে উদ্ধার হয় ভাল্লুক, উল্লুক, সাম্বার হরিণ, রাজধনেশ সহ 78টি বন্যপ্রাণী। এর পরের দিনই বগুড়ার রাবেয়া পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট থেকে উদ্ধার হয় হনুমান, ভুবনচিল, বানর, টিয়া সহ 38টি প্রাণী। শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকেও উদ্ধার হয় 10 প্রজাতির 31টি বন্যপ্রাণী। বান্দরবান জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকা মেঘলা পর্যটন কেন্দ্রের চিড়িয়াখানায় এখনও আটকে 3টি ভাল্লুক, 16টি মায়াহরিণ, বনবিড়াল সহ 26টি প্রাণী। এসব উদ্ধারে বন বিভাগ চিঠি দিলেও স্পষ্ট উত্তর দেয়নি জেলা প্রশাসক। আইনের আওতায় এনে যদি সংরক্ষণের সুন্দর ব্যবস্থাপনায় আনতে পারি, তাহলে যেহেতু বান্দরবানবাসী এবং আশেপাশের অন্যান্য যারা দর্শনার্থী আসেন তাদের চাহিদা রয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা এটা সংরক্ষণ করতে পারবো। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, মৌলভীবাজারে বন্যপ্রাণী সেবাশ্রম নামে থাকা চিড়িয়াখানা থেকেও প্রাণী উদ্ধার হবে। যে কোনো স্থানেই বন্যপ্রাণী অবৈধভাবে যে রাখবে সেটাকে অবশ্যই জব্দ করতে হবে, সিজ করতে হবে। বন বিভাগের এই কার্যক্রম চলমান আছে। মৌলভীবাজারের যে শীতের কাছে যে সকল বন্যপ্রাণী আছে, এর মধ্যে অবৈধ যদি কোনোগুলো থাকে সেগুলো অবশ্যই জব্দ করা হবে। আমাদের দেশে তো অ্যাকচুয়ালি বন্যপ্রাণীর প্রতি সেরকম সচেতনতা গড়ে ওঠেনি। অনেক সময় আমরা দেখি যে বন্যপ্রাণীকে আঘাত করে তারা মজা পায়। তো এটা হলো যে এই বন্যপ্রাণীগুলিকে প্রদর্শন করে তারা একটা ব্যবসা বা অর্থ উপার্জনের একটা উপায় হিসাবে এই বন্যপ্রাণীগুলোকে রাখছে। বন্যপ্রাণী রক্ষায় আর যেন মিনি চিড়িয়াখানা গড়ে না ওঠে তা নিশ্চিত করার তাগিদ গবেষকদের। ভবিষ্যতে যেন এরকম চিড়িয়াখানাগুলো যেন না গড়ে ওঠে, বিশেষ করে রাজনৈতিক ছত্রছায়ায় এবং মানুষকেও সচেতন করতে হবে বন্যপ্রাণীকে যেন আমরা যেন আমাদের দেশি বন্যপ্রাণীকে চিড়িয়াখানায় যেন না দেখি। বন বিভাগের হিসাবে মিনি চিড়িয়াখানায় গেল কয় মাসে 10 অভিযানে এ পর্যন্ত 3 শতাধিক বন্যপ্রাণী উদ্ধার হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
খাদ্য মজুদে বর্তমান সরকার সন্তোষজনক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক কৃষক সমাবেশে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। এবার হাওড় সহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে দেশে। আর কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এ সময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার কৃষকদের কাছে তাদের সমস্যা জানতে চান এবং সভা শেষে হাওরের বোরো ধানের ক্ষেত ঘুরে দেখেন। গত আমন ফসলের সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার জন্য ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, আপনার কিশোরগঞ্জের কিছু অংশ এই বন্যার জন্য আমন ধান ব্যাপক ক্ষতি হয়েছিল, যার জন্য সেই ঘাটতি পূরণের জন্য আমরা বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করতে হয়েছে। সেই আমদানি প্রক্রিয়া এখনো চলমান আছে। ঈদের ষষ্ঠ দিনেও দর্শনার্থীদের ভিড় রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে। পরিবার পরিজন নিয়ে পছন্দের জায়গায় সময় কাটাচ্ছেন ভ্রমণ প্রেমীরা। কুয়াকাটা সমুদ্র সৈকতও মুখর দর্শনার্থীদের কোলাহলে। ঈদের লম্বা ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটেছে সমুদ্র সৈকতে। সমুদ্রের পানিতে নেমে আনন্দে মেতেছেন পর্যটকরা। সিলেটেও ঢল নেমেছে পর্যটন পিপাসুদের। এদিকে জাফলং, সাদা পাথর, লালখাল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। খাগড়াছড়ির আলোটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, রিসাক ঝর্ণাতে পর্যটকদের ভিড় রয়েছে। পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রগুলো ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। এখানে এসে যা দেখতেছি তাতে খুব অন্যরকম অনুভূতি, খুব ভালো লাগে। রাতে এখানে অনেক সুন্দর একটা বাতাস থাকে, ভালোই লাগে কুয়াকাটায়, মন চায় বারবার এখানে আসি। নিজেকে আর কি আলাদা করে একটু ভালো টাইম দেওয়ার জন্য এখানে আসা। আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়েরা, আমরা চট্টগ্রাম থেকে আসছি। এই মাজারে গেলাম সকালে, এখন আসছি এখানে ঘোরার জন্য। এখান থেকে শুরু করে মালিচরা, এরপর এয়ারপোর্ট, এটা হচ্ছে সিলেটবাসীর কাছে একটা আবেগের একটা জায়গা। এই ধারায় অনুভূতি, আমি প্রতি বছর এখানে আসি ঈদ। মৌলভীবাজারে গত মৌসুমে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রতিকূল আবহাওয়া সহ নানা সংকটকে দায়ী করছেন বাগান মালিকরা। তবে চা উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও উন্নয়নের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজারে ছোট বড় 120টি চা বাগান আছে। এসব বাগান থেকেই চাহিদার 55% পূরণ হয়, কিন্তু নানা কারণে গত মৌসুমে কমেছে চায়ের উৎপাদন। বাগান মালিকদের দাবি, মৌসুমের শুরুতে খরা এবং পরে অতিবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয় চা বাগানে। এছাড়া 2.5 মাস ধরে চলা শ্রমিক ধর্মঘটের প্রভাব পড়েছে উৎপাদনে। ওয়েদারটা খুব আনফেভারেবল ছিল। বছরের প্রথম দিকে ড্রাউট ছিল, তারপর এক্সেস রেইন এবং এক্সেস টেম্পারেচার, সবকিছু মিলে চা উৎপাদনের জন্য চা উপযোগী সেটা ছিল না। উৎপাদন কমের পাশাপাশি নিলামে চায়ের ন্যায্য দাম না পাওয়াকেও দায়ী করছেন অনেকে। কেমিক্যালস এন্ড গ্যাস, ইলেকট্রিসিটি, ফুয়েল, এভরিথিং এর দাম গ্র্যাজুয়ালি বাড়তেছে, ফলে উৎপাদন কস্ট বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের সেল প্রাইসেসে উৎপাদনের একটা ফারাক থেকে যাচ্ছে। চা উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারি নীতিমালা জরুরি বলছেন মালিকরা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি দুটোই চায়ের জন্য খারাপ। এর জন্য চার প্রায় 10 থেকে 12% চাপ এর আগের বছর তুলনায়। 2024 সালে চায়ের উৎপাদন লক্ষ্য ছিল 10 কোটি 80 লাখ কেজি, উৎপাদন হয় 9 কোটি 30 লাখ কেজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের 16 ঘণ্টা পর স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সাতবাড়িয়া ইউনিয়নের কাঞ্চন পার্ক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সদর উপজেলার কোলচুরি গ্রামের হৃদয় হোসেন ও তার স্ত্রী মৌ খাতুন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে পদ্মা নদীতে শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় চড়ে ঘুরতে যান 20 থেকে 25 জনের একটি দল। মাঝ নদীতে হঠাৎ স্রোতে ডুবে যায় নৌকাটি। এ সময় বাকিরা সবাই সাঁতরে তীরে পৌঁছালেও নিখোঁজ ছিলেন এই দম্পতি। খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। গতকাল তাদের সন্ধান মেলেনি, আজ সকালে ফের উদ্ধার অভিযান শুরু হয়।
সকাল 10টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা। আর এ ছিল আজকের মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।